আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং বেশ কয়েকজন সংসদ সদস্য, এমনকি ডেপুটি স্পিকার যারা ছিলেন, একজন ছিলেন যিনি জনাব শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সবাই পার্লামেন্ট ভবনের নিচে একটি কুটুরি বা বাংকার, সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন। ওখানে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কারো কারো কাছ থেকে শোনা, সত্য মিথ্যা আমি জানি না, ওখানে ঘটনার প্রেক্ষাপটে শিরীন শারমিন চৌধুরী এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন ভয়ে এবং আতঙ্কে। অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যখন বিপ্লবীরা ঢুকে পড়েছিল, ছাত্ররা ঢুকে পড়েছিল, তখন তারা সেই বাংকারের মধ্যে ছিলেন। যাই হোক, পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে, সেনাবাহিনী তাদেরকে জিম্মায় নেয়, অনেককে জেলখানায় পাঠানো হয়, অনেককে ছেড়ে দেওয়া হয়, অনেকে সীমান্তের পাড়ি দিয়ে ভারতে চলে যান। আবার এমন অভিযোগ আছে অনেককে প্লেনে নিরাপদে উঠিয়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইকবালুর রহিম ছিলেন, হুইপ, আমার বন্ধু। আমরা এখন পর্যন্ত জানি না ইকবালুর রহিম সাহেব এখন কোথায় আছেন, সংসদ সদস্য ইকবালুর রহিম। আবার সেনা হেফাজতে বিচারপতিদের মধ্যে ইকবালুর রহিমের বড় ভাই এনায়েতুর রহিম সাহেব ছিলেন, বিচারপতি এনায়েতুর রহিম, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার তালিকায় ছিলেন। তিনি এখন কোথায় আছেন? বা সাবেক প্রধান বিচারপতি আমাদের শাহিন ভাই, তিনি আসলে এখন কোথায় আছেন? তিনিও তো সেনা হেফাজতে ছিলেন। তো এরকম নানা প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে যে জিনিসটা সত্য, যে সেনাবাহিনীর জিম্মায় শেষ দিন পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী ছিলেন। কেন ছিলেন, কেন তাকে ভারত পাঠানো হয়নি, ইত্যাদি নানা প্রশ্ন আগামীতে আসবে। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো, সেনাবাহিনীর একটি অংশ হয়তো মনে করেছেন যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে, সেখানে পার্লামেন্টের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা হবে এবং ভবিষ্যতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যদি স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা ডেপুটি স্পিকার, তাদের মাধ্যমে শপথ পড়ানো হয় এবং পার্লামেন্টের কার্যক্রম উদ্বোধন করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতের সরকার সব দিক থেকে বিতর্কমুক্ত থাকবে। এটা আমি ইতিবাচক অর্থে ধরে নিলাম। তো সেক্ষেত্রে তাদের জন্য দুটো অপশন ছিল, একটা হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আর একটা হলো ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। যেহেতু শামসুল হক টুকু জেলখানাতে এবং একেবারে যাকে বলা হয় শিরীন শারমিন চৌধুরীর মতো এরকম ফ্রেশ নন, তিনি বিতর্কিত, তো সেক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীকে হয়তো সেনাবাহিনী রেখে দিয়েছে। এরকম একটা ঘটনা ইতিবাচক করতে মনে হতে পারে। কিন্তু যখন দেখা গেল যে সরকার এই সমস্ত ব্যাপারে ড্যাম কেয়ার, তারা মনে করেছে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মতো, যে কে শপথ গ্রহণ করালো, কে পাঠ করালো, ডাজ নট ম্যাটার, আমরা বিজয় হয়েছি, আমরা যেভাবে বলবো ওভাবে সবকিছু চলবে। এবং সে অনুযায়ী তারা এই চিফ ইলেকশন কমিশন দিয়ে তাকে দিয়ে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বা অন্যান্য যে সকল ট্রেডিশনের বাইরে গিয়ে যে কাজগুলো করেছেন, আগামীতে যদি বিএনপির কখনো খারাপ সময় আসে, তাহলে এর প্রতিটি বিষয় নিয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। এমনকি যে প্রধান নির্বাচন কমিশনার, যিনি সমস্ত ট্রেডিশন ভেঙে তিনি শপথ বাক্য পাঠ করালেন, এটা তার জন্য শুভ ফল বয়ে আনবে না। তো যাই হোক, এখন সেই শিরীন শারমিন চৌধুরী হঠাৎ করে আমরা দেখলাম তিনি গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি। এবার 6 দিন পরে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি জামিন পেয়েছেন। আর তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, যখন ধরা হলো তখন বাঙালি বলল সি 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 সি, এমন একজন ভালো মহিলা, অল থ্রু ফার্স্ট ক্লাস পেয়েছেন, কখনো অন্যায় করেননি, ঘুষ দুর্নীতি করেননি, তিনি শেখ হাসিনা দোষর হিসেবে শুধু স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর বাইরে তো তিনি কিছুই করেননি। এই দেশে এরকম শিরীন শারমিন চৌধুরীদের মতো লোক, সাবের চৌধুরীদের মতো লোক যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এই দেশ আর থাকবে না। এদেশে মানুষের ইমান একিন বলে কিছু নাই, ক্ষমতায় যে যায় সেই হয় রাবণ, চারিদিকে শুধু সি 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 সি। আবার যেই মুহূর্তে তাকে জামিন দেওয়া হলো, তখন আবার বাঙালি বলা শুরু করলো সেই নাসিরউদ্দিন হুজার গল্পের মতো, মানে গাধা নিয়ে বাপ বেটা যাচ্ছে। তখন মানুষ যেভাবে কথা বলছে সেই কথা অনুযায়ী তারা প্রতিবার সিদ্ধান্ত পরিবর্তন করছে, আর প্রতিবারই লোকজন গালাগালি করছে। তো যাই হোক, এখানে শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে আবার লোকজন বলল ছায়া ছায়া ছায়া, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এই সরকার পারে না এমন কোনো কুকর্ম নেই, এই তারা ধরলো, আবার তারা ছেড়ে দিল। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে। তারা তাদের পছন্দ মতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে। পুরোনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য, এখনো তৃণমূল আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করার জন্য এই শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরী এটা পারবেন?
হ্যাঁ, লোকজনকে এটা মেনে নেবে? শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশে অনেক দল আছে? শেখ হাসিনার বাইরে কি কেউ কখনো আওয়ামী লীগ করতে পেরেছে বা ভবিষ্যতে পারবে? যদি পারতো তাহলে তো শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন তারেক রহমানকে বাদ দেওয়ার জন্য, বেগম জিয়াকে বাদ দেওয়ার জন্য। এমনকি তারেক রহমান সাহেবের যে স্ত্রী জাইমা রহমানকে, তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, এমনকি তার কন্যা জাইমা রহমান, তাদেরকেও রাজনীতির যে লাইমলাইট এখন আপনারা দেখছেন, এটা শেখ হাসিনা চেয়েছিলেন যে তারা রাজনীতিতে আসুক। উইদাউট তারেক তারা যদি রাজনীতিতে আসতেন তাহলে শেখ হাসিনা সেই রাজনীতি বিএনপির জন্য অবহেলিত করে দিতেন, এবং সেটা হতো অনেকটা জাতীয় পার্টি ভার্সন 2। তো সেই দিক থেকে শেখ হাসিনা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারেক রহমান সাহেব আসলে করছেন কিনা এটি নিয়ে জনগণ এখন চারিদিকে শুধুমাত্র আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ঘৃণা, সি স্যা এই সমস্ত জিনিস চলছে। কিন্তু আসলে বাস্তবে কি হচ্ছে? একজন রাজনীতির কর্মী হিসেবে আপনারা অনেকে হয়তো আমাকে বিশ্লেষক হিসেবে মনে করেন, আমি নিজেও পরিচয় দিই। তারপর এর বাইরে দুটো বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক থাকার কারণে কিছু তো জানার সুযোগ হয়েছে। 5টি বছর সংসদ সদস্য থেকেছি একেবারে টপ অফ দ্য লাইনে। এর কারণে একটা রাষ্ট্র কিভাবে চলে, এজেন্সিগুলো কিভাবে চলে, ডিজিএফআই ডিজি কার কাছে গিয়ে বসে থাকে, তার কাছে গিয়ে কারা বসে থাকে, এরপর প্রধানমন্ত্রী কি করে, বিরোধী দলীয় নেতা কি করে, এই জিনিসগুলো একেবারে 5টি বছর হাতে কলমে শেখার, বোঝার, দেখার সুযোগ হয়েছে। এর আগে প্রায় 30-35 বছর সেই রাজনীতিকে দেখেছি, কখনো রাজপথে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো ব্যবসায়ী হিসেবে, কখনো বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে। ফলে এখন পর্দার আড়ালে যা হচ্ছে, বা ইউনূস সাহেবের আমলে যা হয়েছিল, বা ইভেন শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যা এগুলো দেখেই বুঝতে পারা যায় কি ঘটনাগুলো ঘটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ক্ষমতায় বসে মানুষ বারবার একই ভুল করে। আজ থেকে 1000 বছর আগে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় বসে যে ভুল করেছেন, একই ভুল এখন নেপালের যে প্রধানমন্ত্রী বালেন্দ্র তিনিও করতে পারেন, আবার নাও করতে পারেন। ফেরাউন দ্বিতীয় রামসিস তিনি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো যে শেখ হাসিনা করেনি একথা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। এবার ধরুন আরো আগে চীনের প্রথম সম্রাট শি হুয়ানটি তিনি যে ভুল করেছেন, এরশাদ সাহেব যে সেই ভুলগুলো করেননি এটা বলতে পারবেন না, বরং বলতে পারবেন ইয়েস হি ডিড। কিন্তু মহাজ্ঞানী সেনেকা, সম্রাট নিরোর শিক্ষক, কিংবা ধরুন সৈনিক সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর কনফুসিয়াস, কিংবা বাশা হারুনা রশিদের জমানায় যিনি একটি প্রদেশের শাসক ছিলেন, গভর্নর ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এরকম আমি আরো অনেক নাম বলতে পারব। তারা রাষ্ট্র ক্ষমতায় বসে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিংবা বড় বড় সম্রাটদের সামনে দাঁড়িয়ে, ইভেন আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে যেভাবে অ্যারিস্টটল কথা বলেছেন, প্লেটো কথা বলেছেন ওই জমানাতে, আমি এইটা বারে ভুল হয়ে যাই, মানে অ্যারিস্টটল মানে তার যে শিক্ষক, আলেকজান্ডারের শিক্ষক যে কথাগুলো বলেছেন, কিংবা প্লেটো আলেকজান্ডারের আগের জমানাতে যেইভাবে গ্রিসের রাজা বাদশাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বর্তমান জমানাতে একজনও লোক নেই বাংলাদেশে সেই কথাগুলো বলছেন। আর আমরা যারা টুকটাক বলছি, আমরা আসলে ওনাদের পর্যায়ের নই। ওনাদের পর্যায়ের আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন, তারা সবাই চুপ হয়ে আছেন। ফলে কি হলো, কনফুসিয়াসের জমানাতে কনফুসিয়াস থাকার কারণে রাজার যে উন্নয়ন হয়েছে, কিংবা সেনেকার কারণে যেভাবে সম্রাট ক্লডিয়াসের নিরোর বাবার উন্নয়ন হয়েছে, ঠিক একইভাবে কেবলমাত্র বড় বড় সাহাবী, আলেম, ওলামা, গাউস, কুতুব, পীর, মাশায়েখ মুখ বন্ধ করার কারণে হযরত আমির মাবিয়া, কিংবা ইয়াজিদ, কিংবা মারওয়ানের জমানাতে, কিংবা হাজ্জাজ বিন ইউসুফের জমানাতে এই পৃথিবী যে ধ্বংস হয়েছে, কিংবা হিটলারের জমানাতে কেবলমাত্র জ্ঞানীদের মুখ বন্ধ করার কারণে যে সমস্যাগুলো হয়েছে, ঠিক ক্ষমতার পট পরিবর্তনের পরে মানুষ যদি জবান বন্ধ রাখে একই সমস্যা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বর্তমান এই জমানাতে যা কিছু হচ্ছে এগুলো আমরা অনেকেই বুঝতে পারছি। শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যা কিছু হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু
আমরা যে যার মতো করে কথা বলছি, কখনো সত্যের বাইরে গিয়ে, কখনো ক্রোধের বশবর্তী হয়ে, কিন্তু আসল কথাটা বলার চেষ্টা করছি না। যদি বিপদ আসে তাহলে কি হবে? এখানে আমার যে বক্তব্য সেটা হলো যে শিরীন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে, তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। ধরুন জাহাঙ্গীর কবির নানক, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এরপর ধরুন বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, এরপরে ধরুন ওবায়দুল কাদের। তাদের তো অনেক বদনাম, অনেক দোষ, কিন্তু নেতা কর্মীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সারা বাংলাদেশের সংগঠনটা তাদের যেভাবে মুখস্থ, তারা যেভাবে রাজনীতির প্রয়োজনে শত্রুর সঙ্গে গলাগলি ধরতে পারেন, যাকে প্রয়োজন তার পা ধরতে পারেন, আবার একই সঙ্গে যার সাথে ফাইট করা দরকার জীবনের ঝুঁকি নিয়ে তার সামনে দাঁড়াতে পারেন, এই যে পলিটিক্যাল ক্ষমতা ট্রেডিশনাল রাজনীতিবিদদের মধ্যে আছে। বিশেষ করে আওয়ামী লীগে এরকম শত শত নেতাকর্মী আছেন। একজন লিয়াকত শিকদার, একজন নজরুল ইসলাম বাবু, এমনকি ওই যে নাজমুল, ছাত্রলীগের সাদ্দাম, এরকম অসংখ্য মানুষ। আপনি এদের সঙ্গে সাদিক কায়েমের তুলনা করতে পারবেন না। এরা সবসময় স্রোতের প্রতিকূলে লড়াই করতে অভ্যস্ত, দীর্ঘদিন ধরে। তো এই যে স্রোতের প্রতিকূলে লড়াই করা, টিকে যাওয়া, কখনো পরাজিত হওয়া, কখনো জেলে যাওয়া, কিন্তু সর্বাবস্থায় তারা ভাত খায়নি, কিন্তু রাজনীতি বাদ দেয়নি। এই যে পলিটিক্যাল যে কোয়ালিটি সম্পন্ন লোক, এই লোকগুলোর মতো শিরীন শারমিন চৌধুরী নন, বা অন্য যাদের নাম আসছে তারা কেউ এই ক্যাটাগরির নন। আর এই ক্যাটাগরির না হলে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে কখনো কেউ রাজনীতিতে সাইন করতে পারে না। যেমন ধরুন বিএনপির সবচেয়ে বিপদের সময়টিতে বিএনপির যারা হাল ধরেছেন, খন্দকার দেলোয়ার, আব্দুল সালাম তালুকদার, কে এম ওবায়দুর রহমান, ডাক্তার AKUM বদরুদ্দোজা চৌধুরী, দে হ্যাভ দ্য রিয়েল পলিটিক্যাল পাওয়ার, তাদের ছিল। কিন্তু এখন এই যে বিএনপির ক্ষমতার সময় আপনি যদি মাহাদিকে, ডক্টর মাহাদি বা হুমায়ুন বা সানি বা এই যে যারা যারা তারেক রহমান সাহেবের পছন্দের মানুষ হিসেবে এই মুহূর্তে সিলেক্টেড হয়েছে, তাদের সঙ্গে যদি বিএনপির ওই ধরনের লোকের তুলনা করেন তাহলে হবে না। কিংবা শেখ হাসিনা যদি কখনো আবার ক্ষমতা আসে, আসার পরে যদি মাহাদিকে এনে সে একটা নতুন বিএনপি তৈরি করার চেষ্টা করে, কোনোদিন হবে না, কখনো সম্ভব হবে না, এটা হয় না। আবার অন্যদিকে যদি আব্দুল সালাম তালুকদার বা কে ওবায়দুর রহমানের মতো মানুষকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়, তবুও তারা যেটা পারবে না সেই কাজটা তারা কখনো করতে যাবে না, খন্দকার দেলোয়াররা কখনোই করতে যাবে না। তো এখানে যে মূল বিষয়টা আছে যে আওয়ামী লীগের যে সকল ডেডিকেটেড লোকজন রয়েছেন, তাদেরকে পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও আপনি শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না। এ কারণে তারা রাজনীতি বুঝেন, তারা জানেন যে তারা এটা পারবেন না। আবার অন্যদিকে এই নতুন আওয়ামী লীগ, নতুন বিএনপি, নতুন জাতীয় পার্টি, এই বিভিন্ন লোকজন মানে যাদেরকে ভাড়া করে এনে যদি দাঁড় করানো হয়, তাহলে ফলাফল সেই 11 সময় যা হয়েছে এর সাথে একটু ব্যতিক্রম হবে না। 11 সময় তুফাইল সাহেবের মতো মানুষ, সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ, আব্দুর রাজ্জাক, আবির হোসেন আমুর মতো মানুষ প্রাণান্ত চেষ্টা করেছেন, হয়নি। আপনার সেই মেজর হাফিজ, সাইফুর রহমান, তারপর মেজর হাফিজ, সাইফুর রহমান, এরপরে আপনার এই যে আব্দুল মান্নান ভুইয়া, তার সঙ্গে তরুণ তুর্কিদের মধ্যে এহসানুল হক মিলন থেকে শুরু করে কে না 11 সময় কারা মানে বেগম জিয়ার বিরুদ্ধে যায় নাই বলেন তো? কিন্তু এটা তো সম্ভব হয়নি, কখনো সম্ভব হয়নি। ঘুরে ফিরে তাদেরকে সেই দলের মধ্যে ফিরে আসতে হয়েছে এবং অনেককে সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। তো সেই দিক থেকে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যারা চেষ্টা করছেন, মানে এরা 100 × 100 × 100 × 100 যদি আপনি 4বার গুণ করেন, তখন যে ফলাফলটা বের হবে অতবার তারা ফেল করবেন, পরাজিত হবেন। আর এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যদি ভুল করে শিরীন শারমিন চৌধুরীরা এগিয়ে আসেন, তারাও তাদের সারা জীবনের সমস্ত অর্জন তারা হারিয়ে ফেলবেন। আপনার সেই শেখ হাসিনার জমানাতে বিএনপির অনেক বড় বড় নেতা, তাদের মধ্যে তৈমুর আলম খন্দকার থেকে শুরু করে আরো অনেককে, নাজমুল, ব্যারিস্টার নাজমুল হুদা, তৈমুর আলম খন্দকার, শওকত মাহমুদের মতো লোক, তারা তাদের মানে অসম্ভব মেধাবী, তাদের ভীষণ রকম স্যাক্রিফাইস, কিন্তু তারাও কিন্তু পারেন নাই। তো সেই হতে একজন ওই যে নাসিম নামে একটা ছেলে ছিল, সে বলতো তারেক রহমান সাহেবের বন্ধু মানুষ, হাওয়া ভবনের ঘনিষ্ঠজন, তাকে দিয়েও কিন্তু নতুন বিএনপি করার নামে বিএনপি অফিস আক্রমণ করা, তারপরে রিজভী সাহেবকে মারধর করার জন্য সেই যে শেখ হাসিনার DGFI তারা কি চেষ্টা না করেছে, সফল হয়েছে? হয়নি।
ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার একটা মৌলিক ভিত্তি থাকে, সেই ভিত্তিগুলো কোনো অবস্থাতেই শিরীন শারমিন চৌধুরীরা নন। কাজেই এই প্রকল্পটি যদি কিছু হয়ে থাকে বোগাসবো। এমনকি শেখ হাসিনাও যদি নিজে চেষ্টা করে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে কোনো কিছু করাবেন, পারবেন না। বিকজ তিনি যখন ক্ষমতার ধর ছিলেন তখন তার দয়ায় করুণায় কতগুলো মানুষ, যেমন সালমান এফ রহমান, আনিসুল হক, এই যে শিরীন শারমিন চৌধুরী, এরপরে এসটি ইমাম থেকে শুরু করে আর অনেকে, মশিউর রহমান, তারপরে শেষে ডক্টর তৌফিক এলাহি থেকে শুরু করে যে সকল লোক ওনার কিচেন ক্যাবিনেটে খুব পাওয়ারফুল ছিল, এই যে নসরুল হামিদ বিপু, এই যারা, আমি আরো অনেকের নাম বলতে পারবো। তো এই লোকগুলোকে শেখ হাসিনার দয়া এবং করুণা ছাড়া তাদের আসলে অন্য কোনো কিছু নাই, দে হ্যাভ নাথিং। তো সেই মানুষগুলো এখন আপনি চেষ্টা করেন তাদেরকে এস্টাবলিশ করার জন্য, তারা আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না, এই সমাজে দাঁড়াতে পারবে না, এটা ইম্পসিবল। এবং এটাই রূঢ় বাস্তবতা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।